দেখো লেখো হ্যাঁ তিনটি ক্যাপাসিটর যদি C1 C2 এবং C3 হয় তাদেরকে সিরিজে সংযুক্ত করলে সমতুল্য এটা হলো প্রশ্ন বুঝছেন এটা প্রশ্ন সমতুল্য ক্যাপাসিট্যান্স কেমন হবে হ্যাঁ অবশ্যই এটা রচনামূলক করতেছেন বুঝছেন রচনামূলক এটা একটা ছোট একটা বড় বড় যে দাগ যদিও তোমরা জানো না যেহেতু বইয়ে লিখছে যে আমরা জানি তাহলে তোমরা সবাই জানো বুঝতে পারছো তোমরা এখন এই চ্যাপ্টার পড়ে আসো নাই কিন্তু তোমাদের এই চ্যাপ্টারের আগে লিখছে যে আমরা জানি তার মানে তোমরা জানো বুঝছো এখন এই চ্যাপ্টার তোমরা যাও নাই তোমাদের এই চ্যাপ্টারে বুঝতে হলে সি সার্কিট প্যারালাল সার্কিট বুঝতে হলে পঞ্চম অধ্যায়ে যেতে হবে আর এটা হলো তৃতীয় অধ্যায়ে আমরা আছি মাঝে একটু দেখো তো ভিডিওটা চালু থাকে কিনা সেই কথা বলো না অতিরিক্ত কথা বলো না তো আমরা জানি সিরিজে কি হয় সিরিজে ভোল্টেজ গুলো ভাগ হয় সিরিজে ভোল্টেজ গুলো কি হয় ভাগ হয় তাহলে এই সিরিজে কি হয় যে এই সম্পূর্ণ ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ কত ভি না আর প্রতিটা লোডের মধ্যে এক ভোল্টেজ কি হয়ে যায় ড্রপ হয় বা ভাগ হয় তাহলে সবগুলো ভোল্টেজ ড্রপের যোগফল কি সরবরাহ ভোল্টেজের সমান হবে এটা তো বললাম যেটা আমরা পঞ্চম অধ্যায়ে গিয়ে ভালোভাবে বুঝবো কারণ পঞ্চম অধ্যায়ের হ্যাঁ এটা মনে রাখবা কিউ সমান সি হ্যাঁ সিবি তোমরা সবই জানো বুঝতে পারছো তাহলে এই ড্রপ গুলোর যোগফল হবে কত ভি তাহলে আমরা লিখতে পারি V1 প্লাস V2 প্লাস V3
আদনান আদনান আসে না? আচ্ছা দেখো, তা আমরা কি লিখলাম যে সবগুলো ভোল্টেজ ড্রপের যোগফল সরবরাহ ভোল্টেজের সমান। এখন আমরা একটা সূত্র জানি যে কিউ, এই কিউ হলো চার্জ, যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। বুঝতে পারছো? কিউ এটা চার্জ। তোমরা 9-10 পড়ে আসছো আধান, আধান পড়ো নাই? আধান পড়ছিল, এই আধানটাই হলো চার্জ। তো এই চার্জ সমান আমরা বলতে পারি সিভি, মানে কোনো ক্যাপাসিটর, আমরা জানি ক্যাপাসিটর কি করে, চার্জ সঞ্চয় করে না? তার মানে একটা ক্যাপাসিটরের কিউ এর মান হবে বা চার্জের মান হবে ওই ক্যাপাসিটরের মান ইনটু ওই ক্যাপাসিটর আর এই ভোল্টেজ, তাই না? একটা ক্যাপাসিটরের চার্জ হবে যে ওই ক্যাপাসিটরের মান ইনটু গুণন হবে কি ওই ক্যাপাসিটরের ভোল্টেজ, তাহলে ওইটা হলো তার ওই ক্যাপাসিটরের সঞ্চয়কৃত চার্জ। এখন দেখো যে এখান থেকে আমরা ভি সমান আবার কি লিখতে পারি, কিউ ডিভাইডেড সি, ওই পাশ থেকে সি আমরা এই পাশে চলে আসবে। তো ভি যদি আমরা বলি, দেখো ভি যদি বলি, যদি আমরা এটা কোনো একটা ক্যাপাসিটরের হয়, যদি সি ওয়ান ক্যাপাসিটরের হয়, তাহলে আমরা কি বলবো, কিউ ওয়ান ডিভাইডেড সি ওয়ান, কিউ ওয়ান ডিভাইডেড সি ওয়ান না? আচ্ছা কিউ ডিভাইড, দেখো আমি তোমাকে বলি, আচ্ছা কিউ ওয়ান না, এটা ধরো কিউ কিউ, এটা ক্যাপাসিটর কি সি ওয়ান না? তো আমরা জাস্ট সি ওয়ান এরটা বের করতেছি, এই জন্য আমরা সি ওয়ান দিলাম। এরপরে এটা কি ধরো ভি ওয়ান ছিল, তো ভি টুর বেলায় আমরা কি করব, তাহলে কিউ ডিভাইডেড সি টু। তা ভি থ্রির বেলায় আমরা কি করব, তাহলে কিউ ডিভাইডেড সি থ্রি। ক্যাপাসিটর তিনটা ভিন্ন না, ভিন্ন তিনটা ভিন্ন, তা আমরা এটা করলাম। তো এখন আমরা জাস্ট মানগুলো এখানে নিয়ে বসাই দিব। দেখো এটা কিউ, কিউ ডিভাইডেড সি ওয়ান প্লাস ভি টু কত কত বের করলাম, কিউ ডিভাইডেড সি টু এবং কিউ ডিভাইডেড সি থ্রি। এটা এটা কি টোটাল ভোল্টেজ না? এটা টোটাল ভোল্টেজ। আর এইটা ভি ওয়ান কি, এই সি ওয়ান এর নিজস্ব আর আর ভোল্টেজ ছিল, তাদের নিজস্ব ভোল্টেজ। ভি টুরও, সি টুরও নিজস্ব ভোল্টেজ কি ভি টু, সি থ্রির নিজস্ব ভোল্টেজ কি ভি থ্রি। বাট এটা সবগুলোর যোগফল এটা কি টোটাল ভোল্টেজ। এই টোটাল ভোল্টেজ যদি হয় তাহলে এটাকে আমরা কি বলবো, কিউ ডিভাইডেড সিটি, এটা বলবো আমরা কিউ ডিভাইডেড সিটি। বুঝছো? মানে এটা টোটাল ক্যাপাসিট্যান্স বোঝাচ্ছে, টোটাল ক্যাপাসিট্যান্স। অথবা তুমি এটা বলতে পারো সিএস, মানে সিরিজে ক্যাপাসিট্যান্স, সমতুল্য ক্যাপাসিট্যান্স। দেখো এখান থেকে কি করা যায়, কিউ ডিভাইডেড সিএস, এখান থেকে কিউ কমন নেওয়া যায়। কিউ কমন নিলে কি হয় বলো তো, 1 ডিভাইডেড সি ওয়ান প্লাস 1 ডিভাইডেড সি টু প্লাস 1 ডিভাইডেড সি থ্রি। দেখো বুঝছো? আচ্ছা এটা আমরা এভাবে করতে পারি না, তোমাদের আবার ভেঙে না দিলে আবার মাথায় প্যাচ ঢুকে যায়। হ্যাঁ, সিএস ইনটু কিউ, এটা লিখতে পারি। হ্যাঁ কিউ নিয়ে কমন নিয়ে নিছি, হ্যাঁ, ইকুয়াল টু কিউ 1 ডিভাইডেড সি ওয়ান প্লাস 1 ডিভাইডেড সি টু প্লাস 1 ডিভাইডেড সি থ্রি। দেখো তো এই কিউ আর এই কিউ কাটা যাবে না, জাস্ট এখন দেখো তো 1 ডিভাইডেড কি আসবে, সি এস ইকুয়াল টু কত, 1 ডিভাইডেড সি ওয়ান প্লাস 1 ডিভাইডেড সি টু প্লাস 1 ডিভাইডেড সি থ্রি। এটা হলো কি হবে, এটা হলো এই ক্যাপাসিট্যান্সের এই প্রত্যেক ক্যাপাসিটর গুলো যখন সিরিজে সংযোগ করছি তখন এই ক্যাপাসিটরের সমতুল্য ক্যাপাসিট্যান্সের মান কত হবে। তোমাকে প্রশ্ন বলবে, প্রশ্ন কেমন আসবে, প্রশ্ন হলো ম্যাথমেটিক্যাল, এখান থেকে তোমাদের প্রবলেম সলিউশন করতে হবে। এটা হলো প্রমাণ, এই প্রমাণটা কিন্তু রচনামূলকে আছে, রচনামূলকে আসবে, আসতে পারে, অনেকবার আসছে। হ্যাঁ অনেকবার আসছে, হ্যাঁ এই প্রমাণটা এতটুকু দাঁড়াও, আরেকটু কাজ বাদ আছে। তো তোমাদের এখান থেকে কোশ্চেন হবে যে তিনটা ক্যাপাসিটর এভাবে সিরিজে মান দিয়ে দিবে। ধরো একটা হলো ক্যাপাসিটর মানে আমরা একক কি বলি, ফ্যারাড, বা ছোট একক কি মাইক্রোফ্যারাড, বললো 5 মাইক্রোফ্যারাড এবং 2 মাইক্রোফ্যারাড এবং 10 মাইক্রোফ্যারাড, তিনটি ক্যাপাসিটর কি সিরিজে সংযোগ করলে তাহলে তাদের সমতুল্য ক্যাপাসিট্যান্সের মান কেমন হবে বা ক্যাপাসিটরের মান কত হবে। বুঝছো? তখন এই যে আমরা ক্যাপাসিটরের সিরিজে সংযোগ করলে কিভাবে আমরা বের করব সেই ফর্মুলাটা আমরা তৈরি করে নিয়ে আসতেছি। বুঝছো? বের করতেছি। তাহলে এইটা আমরা কি করব, দেখো তো এটা তিনটা লসাগু করা যায় না, দেখো তিনটা লসাগু করা যায় কিনা। এখান থেকে তিনটা লসাগু, তিনটা এখান থেকে আমরা লসাগু আসবে কি সি ওয়ান সি টু সি থ্রি। এই সি ওয়ান যদি সি ওয়ান এর ভিতরে যায় কাটাকাটি যায় না, সি ওয়ান ডিভাইডেড সি ওয়ান দিয়ে কাটাকাটি যায় না, তাহলে বাকি রইবে কি সি টু সি থ্রি। সি টু সি থ্রি গিয়ে ওয়ানের সাথে গুণন হলে কত, সি টু সি থ্রি হবে, সি টু সি থ্রি প্লাস এই প্লাস। এবার এখান থেকে বাদ যাবে কি শুধুমাত্র সি টু না, আর এখানে হবে কি ওয়ান সি থ্রি প্লাস এখান থেকে সি থ্রি বাদ যাবে, থাকবে কি সি ওয়ান সি টু। এটা আমরা একটু সাজায় লিখতে পারি কিভাবে, যে সি ওয়ান সি টু সি টু সি থ্রি প্লাস সি থ্রি সি ওয়ান,
লিখতে পারি না? একটু সাজায় লিখতে পারি। দেখো এটা আমরা একটু সুন্দর করে সাজায় লিখি, C1 C2 প্লাস C2 C3 প্লাস C3 C1, এটা লিখলাম। ডিভাইডেড কি C1 C2 C3। অনেক অতিরিক্ত লাইন লিখছি, শুধুমাত্র তোমাদের বোঝার জন্য একটু। এখন দেখো তো আমাদের বের করতে হবে কি সিএস না, সিরিজের সমতুল্য ক্যাপাসিট্যান্স। আমরা কি ওয়ান ডিভাইডেড ক্যাপাসিট্যান্স বের করব নাকি শুধু সিএস বের করব? তার মানে আমাদের টোটাল পার্টটাকে আমরা উল্টাই দিব। উল্টাই দিলে কি এটা উপরে যাবে, এটা উপরে চলে যাবে, তাই না? ঘুরে উঠবে। সুতরাং সিএস ইকুয়াল টু C1 C2 C3 ডিভাইডেড C1 C2 প্লাস C2 C3 প্লাস C3 C1। এটাই হলো প্রমাণ, বুঝছো? এটা করতে পারলে C1 C4 না, আমরা তো চারটা দিইনি। তো এটা এটুকু করতে পারলে তোমাদের নাম্বার কত? হ্যাঁ হ্যাঁ, আবার এটা সংক্ষিপ্ত তো দিতে পারে, এটা সংক্ষিপ্ত তো দিতে পারে। তোমাদের প্রতি যদি খুবই দয়াবান হয়, যে প্রশ্ন করবে সে যদি খুবই দয়াবান হয়, তাহলে এটা রচনামূলকে দিয়ে দিবে। আর যদি একটু চিন্তা করে যে না এদের একটু কষ্ট করাই, তাহলে সংক্ষিপ্ত দিবে, বুঝছো? কারণ রচনামূলকে দিলে এটাতে পাচ্ছ 8 নাম্বার, সংক্ষিপ্ত দিলে কয় নাম্বার? মাত্র 3 নাম্বার পাচ্ছ। তাহলে 0 নাম্বার, তাহলে ড্রপ খাবা। তার মানে ওটা আবার কঠিন মনে হলে ওটা আবার আরেকটা করবো নাকি? দেখছো আর কোশ্চেনটা দেখছো কত কঠিন কোশ্চেন। এরপরে আমরা দেখবো, এরপরে দেখো এটা এটা কি তুলবা তোমরা? তাহলে তুলো। আচ্ছা, এখন ওই সেম টাইপের ম্যাথ আমরা এবার প্রত্যেকটার ক্যাপাসিটর প্যারালালের সংযোগ করব। কি করব? প্রত্যেকটা ক্যাপাসিটর প্যারালালের সংযোগ করব। প্যারালাল মানে হলো যে আরআরই, যেটা কি বলে আরআরই, বা তোমরা পড়ে আসছো 9 10 এ ফিজিক্স কে পড়ছে? ফিজিক্স কে পড়ছে? তোমরা সমান্তরাল বর্তনী চেনো? সমান্তরাল বর্তনী 9 10 এ পড়ে আসছো, শ্রেণী বর্তনী আর সমান্তরাল বর্তনী না? ওই সমান্তরালকে এখন ইঞ্জিনিয়ারিং ভাষায় প্যারালাল, বুঝতে পারছো? তখনও প্যারালাল বলতো, বাট বেশিরভাগ সমান্তরাল চিনতো। সমান্তরাল আর শ্রেণী বিষয়টা বেশি প্রচলিত হতো 9 10 এ। আর এখন তোমার সারা জীবন প্যারালালই বলবা, সমান্তরাল খুব কম সময় বলবা, বুঝছো? প্যারালাল বিশেষ করে যারা ইলেকট্রিক্যালে আছে। হ্যাঁ, নিয়ম ঠিক আছে। তো দেখো এখানে এই ক্যাপাসিটরের চার্জ আমরা জানি কিউ ইকুয়াল টু কি হয় বলো তো? সি ভি। আমরা জানি কিউ ইকুয়াল টু সি ভি। এই ক্যাপাসিটর গুলো যদি প্যারালালে সংযোগ করা হয়, প্রত্যেকটা ক্যাপাসিটর এই টোটাল এদের সমতুল্য চার্জ হবে সবগুলো ক্যাপাসিটরের আর এই চার্জের যোগফল, বুঝছো? বুঝতে পারছো? ভিডিও কি অন আছে? আচ্ছা, সবগুলো চার্জের যোগফল। তাহলে আমরা এটা লিখতে পারি, তাহলে লিখতে পারি যে আমরা জানি নাকি, জানো আর না জানো লিখলাম আমরা জানি, Q equal to Q1 plus Q2 plus Q3। আচ্ছা বলো তো এটা টোটাল চার্জ না? টোটাল চার্জ না? টোটাল চার্জের যে কি হবে Q equal to CV, তাহলে এটা টোটাল ভোল্টেজ হবে না? এটা টোটাল ভোল্টেজ, টোটাল কি ক্যাপাসিট্যান্স হবে না? কথা বুঝো নাই মনে হয়, কথা মনে হয় বুঝো নাই। দেখো এটা যদি টোটাল হয় তাহলে এটাও টোটাল হবে না? এটাই করলাম। হ্যাঁ দেখো কিউটি সরি কিউ এর বদলে আমরা কি লিখবো? সিটি ইনটু ভিটি। লেখো কিউ1 মানে কি আমরা কি লিখবো? সি1 ইনটু ভি1 প্লাস সি2 ইনটু ভি2 প্লাস সি3 ইনটু ভি3। বুঝতেছো? এই যে আমরা মানগুলো বসায় দিছি, কিউ1 মানে কি? যে ক্যাপাসিটর 1 এর আর কি 1 এর মধ্যে দিয়ে চার্জ, সেটাই কিউ1। কিউ1 মানে কি? সি1 ইনটু ভি1 না? হ্যাঁ হ্যাঁ। আবার কিউ2 মানে কি? সি2 ইনটু ভি2 না? এই যে আমরা কিউ ইকুয়াল টু কি জানি? সিভি। জাস্ট ওই মানটা বসায় দিছি। দেখো এখন আমরা একটা কথা জানি,
প্যারালালে ভোল্টেজ সমান, প্যারালালে ভোল্টেজ সমান। বাসাবাড়িতে যে আমরা বিদ্যুৎ ব্যবহার করি, যে সার্কিটগুলো বাসাবাড়িতে তৈরি করা হয়, এগুলো সম্পূর্ণ প্যারালাল সার্কিট। কি সার্কিট? প্যারালাল সার্কিট। তো প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান থাকে। কেমন সমান থাকে? যে সার্কিটের সাপ্লাই ভোল্টেজ সিটি, সিটি, হ্যাঁ, এগুলো ক্যাপাসিটরের মান থাকবে। বলবে ক্যাপাসিটরের একক কি? ফ্যারাড না? বলবে 10 মাইক্রোফ্যারাড বা 5 মাইক্রোফ্যারাড, এরকম ফ্যারাডের মান থাকবে। তখন আমরা কিভাবে ক্যালকুলেশন করে এটা সমতুল্য ক্যাপাসিট্যান্সের মান, মানে মোট ক্যাপাসিট্যান্সের মান বের করব, সেটার মানে আমরা ফর্মুলা বের করতেছি, মানে সূত্র বের করতেছি। বুঝছো? এটা যে বের করতেছি আমরা, ধীরে ধীরে সূত্র বের হবে। আচ্ছা, তো প্যারালালে ভোল্টেজ কি সমান হবে? যে এদের প্রত্যেকটা ক্যাপাসিটরের আরআরইতে যে ভোল্টেজ হবে, তাদের প্রত্যেকটার আরআরই ভোল্টেজ আর সাপ্লাই ভোল্টেজ একদম সমান হবে, একদম সমান হবে। এই দেখো বাসাবাড়িতে যখন আমরা লোডগুলো ব্যবহার করি, তুমি যে ফ্যান 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 চালাও, একই সাথে লাইট চালাতে পারো না, ভোল্টেজ কোনো কম বেশি হয়? দেখো তো প্যারালাল সার্কিটে এই একই লাইন, দেখো একই লাইন, একই লাইন। এখানে ধরো ফ্যান চালাইছো, এখানে লাইট চালাইছো, এখানে অন্য কিছু চালাইছো, দেখো ভোল্টেজ কিন্তু এখানে যদি 220 ভোল্ট হয়, এই 220 ভোল্ট সবাই পাবে। বুঝছো? তার মানে এই সাপ্লাই ভোল্টেজের সমান সবগুলো। তার মানে কি, এটাও ভি বলতে পারি, এটা যেহেতু সাপ্লাই ভোল্টেজের সমান, তাহলে এটা ভি1 কে আমরা ভি বলতে পারি। বুঝতে পারছো? এটা সি2, এটা ভি2 কে আমরা ভি বলতে পারি, প্লাস সি3, ভি3 কে আমরা ভি বলতে পারি, যেহেতু মোট ভোল্টেজের সমান লিখলাম। এখন দেখো এখানে সিটি ইকুয়াল টু ভি কমন যাবে না? প্রত্যেক থেকে ভি কমন আসবে না? ভি যদি আমরা কমন নেই, এখানে কি থাকবে? সি1 প্লাস সি2 প্লাস সি3 আসবে। এখানে কি ছিল? এখানে তো ভি ছিল, হ্যাঁ? তো এই ভি ভি কাটা যাবে না, সুতরাং আমরা লিখবো সিটি সি1 প্লাস সি2 প্লাস সি3। এখন আমরা কথাটা বলবো, এটা হলো মেইন প্রমাণ হয়ে গেল, হ্যাঁ, এটা হয়ে গেল, এটাই হলো অ্যান্সার হবে। এখন আমাদের কথাটা হলো যে আমরা যদি তিনটা বা যে কয়টাই হোক, যে একাধিক ক্যাপাসিটর যদি প্যারালালে সংযোগ করি, তাহলে ওই সার্কিটের কি এতক্ষণ কোথায় ছিলেন? এই ভি হলো এতক্ষণ, ওইটাই তো বুঝাইলাম না। এই যে আমরা বললাম না যে একটা প্যারালাল সার্কিটে ভোল্টেজ সবারই ভোল্টেজ সমান, তার মানে বললাম যে প্যারালালে আমরা কি বাসাবাড়িতে কি ব্যবহার করি? প্যারালাল সার্কিট ব্যবহার করি। আমরা জানি প্যারালালে ভোল্টেজ সমান থাকে, এটা মেনে নাও, জেনে নাও। এটা পরবর্তীতে কি পঞ্চম অধ্যায় আছে না, পঞ্চম অধ্যায়ে আরো ভালোভাবে ক্লিয়ার করে দেবো। বুঝছো? তো আমরা জানি প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান থাকে। কি সমান থাকে? প্রত্যেকটা লোডের আরআরই যে ভোল্টেজ হবে, সেটাই সাপ্লাই ভোল্টেজ। মানে এখানে আমরা এটার ভোল্টেজ কি বলতাম? ভি1 বলতাম না? এটা বলতাম ভি2 না? এটা বলতাম ভি3। আমরা এখন বলবো ভি সমান ভি1, ভি2 সমান ভি3, মানে প্রত্যেকটার ভোল্টেজ আরআরই ভোল্টেজ একই সমান হবে। এটা কি সাপ্লাই ভোল্টেজ ছিল? তাহলে আমরা ভি1 এর জায়গায় আমরা ভি লিখতে পারি, ভি2 জায়গায় ভি লিখতে পারি, ভি3 জায়গায় ভি লিখতে পারি। বিষয়টা হলো এরকম, এতটুকু জানলেই হবে। তারপরে আমরা এখান থেকে ভি কমন নিছি, কমন নিয়ে এপার ওপার ভি কাটা গেছে, সিটি ইকুয়াল টু এত। তাহলে আমরা এখানে কি বুঝলাম? বুঝলাম যে যদি একাধিক মানে ক্যাপাসিটর প্যারালালে সংযোগ করা হয়, তাহলে তাদেরকে সমতুল্য ক্যাপাসিটেন্সের মান কেমন হবে? ওই ক্যাপাসিটর গুলোর যোগফল হবে, ওই ক্যাপাসিটর গুলোর যোগফলই হবে ওই ক্যাপাসিটরের মোট সমতুল্য ক্যাপাসিটেন্স। মানে তুমি তিনটা কি প্যারালালে সংযোগ করছো না? তিনটা ক্যাপাসিটর ব্যবহার করছে প্যারালালে, তাহলে এদের সমতুল্য মানে মোট ক্যাপাসিটরের মান কত হবে? মোট কত হবে? তোমাকে ধরো দিলাম 2 টাকা, ও দিলাম 5 টাকা, ও দিলাম 2 টাকা, তাহলে বললাম যে তোমাদের তিনজনের কাছে তাহলে মোট কত টাকা আছে। বিষয়টা হলো এমন। তাহলে কি করব আমরা? সবগুলো যোগ করে দিব না? সবগুলো যোগ করব কোন সার্কিটে? প্যারালাল সার্কিটে। কোন সার্কিটে? যদি তারা প্যারালালে সংযোগ থাকে বা আরআরই সংযোগ থাকে। বুঝতে পারছো? তোমাকে এত কম টাকা দিলাম কেন? এই 2 টাকা তো ফকিরও নেয় না। উদাহরণ দিতে গিয়ে 2 টাকা 5 টাকা দিয়ে ফেলছি, বুঝছো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে এটা প্রুফ দেখি। হ্যাঁ, এটা দেখলে আসলে আমাদের এই 3 অধ্যায়ের রচনামূলক শেষ হয়ে যাবে। আর যে ম্যাথগুলো আছে, ম্যাথগুলো তোমরা একটু বাসায় ট্রাই করো। ওটা খুব সিম্পল ম্যাথ, তারপরে ওটা খুব বেশি ইম্পর্টেন্ট না, ম্যাথগুলো আসে না। বেশি ইম্পর্টেন্ট হলো 5 অধ্যায়ের ম্যাথগুলো, সিরিজ প্যারালাল মিক্স সার্কিটের যে ম্যাথগুলো আছে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি বললো? আচ্ছা দেখো, এখন আমরা একটা ক্যাপাসিটরের দেখবো যে এই ক্যাপাসিটর কি পরিমাণে কি করে, কি পরিমাণে কাজ হয়। দেখো, W = ½
সিভি স্কয়ার, এটা প্রমাণ করব। মনে করি যে কোনো মুহূর্তে একটা ক্যাপাসিটরের চার্জ ধরে নিলাম কিউ পরিমাণ, ধরো এটা যে কোনো মুহূর্তে আছে, একটা স্বাভাবিক অবস্থায় কিউ পরিমাণ চার্জ বিদ্যমান আছে তার ভিতরে। তো সাপ্লাই আমরা কি দিলাম, ভোল্টেজ দিলাম, সাপ্লাই দিলাম, ভোল্টেজ দিয়ে ধরলাম আমরা সেটা, হ্যাঁ, যে সাপ্লাই দিলাম। ক্যাপাসিটর তো লাগালেই হবে না, আমাদের তো সাপ্লাই দিতে হবে, সাপ্লাই দিতে হবে না? তো সাপ্লাই আমরা দেই কি, ভোল্টেজ দেই না, ভোল্টেজ সোর্স। তো স্বাভাবিক অবস্থায় কিউ পরিমাণ চার্জ ছিল না? ধরো কিউ পরিমাণ চার্জ থেকে ওই ক্যাপাসিটর কি করলো, কিউ পরিমাণ চার্জ থেকে চার্জ হতে বৃদ্ধি করে, এই দেখো কিউ থেকে ডি কিউ পরিমাণ চার্জ বৃদ্ধি হয়েছে, কিউ থেকে কি হয়েছে, তার সাথে ডি কিউ পরিমাণ যোগ হয়েছে না? যখন এই ডি কিউ, এটা হলো পরিবর্তন, মানে ক্ষুদ্র পরিবর্তন, এই ক্ষুদ্র পরিবর্তনের কারণে যে কাজটা হবে এটা হলো ডিফারেন্সিয়াল, এটাকে বলে ডিফারেন্সিয়াল, বুঝছো? আমরা কিউ ইকুয়াল টু সিবি জানি না? আগে পূর্বে চার্জ ছিল কি, কিউ, যোগ হলো কি, ডি কিউ। এখন ডি কিউ কি আমরা সেটা জানি, কতটুকু সেটা আমরা জানি না, বুঝছো? ডিফারেন্সিয়াল, হ্যাঁ, ডিফারেন্সিয়াল। এখন দেখো এটা দেখো তো, কিউ থেকে এই পরিমাণ চার্জে আনতে কার্য সম্পাদিত হবে ইকুয়াল টু ভি কিউ, ইকুয়াল টু ভি কিউ। আমরা ফিজিক্সে একটা কথা জানি, এফ ইকুয়াল টু এস, এফ এস, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, বল গুণন সরণ। কাজ তখনই হয় যখন তুমি বল প্রয়োগ করছো এবং সেটা সরণ ঘটছে, করছো না তোমরা? ফিজিক্সের ভাষায় দারোয়ান যে চাকরি করে সারাদিন বসে থাকে না, ফিজিক্সের ভাষায় ওটা কোনো কাজ না। কাজ সমান আমরা কি জানি, যে কাজ সমান যদি তুমি ফোর্স দাও তাহলে ওইটা সরণ করতে হবে, মানে সরণ হতে হবে। সরণ মানে কি, যে পারিপার্শ্বিক অবস্থার সাপেক্ষে তার একটা নির্দিষ্ট দিকে পরিবর্তন আসবে। তার মানে তুমি এখানে আসো, তোমাকে কেউ যদি ধাক্কা দেয় পিছন থেকে, তুমি সামনের দিকে যাবা, একটা নির্দিষ্ট দিকে যাবা, এই দিকে গেলা, এটা হলো সরণ, বুঝতে পারছো? মানে পারিপার্শ্বিক ইয়ার সাপেক্ষে তোমার একটা পরিবর্তন আসলো, কিসের সাপেক্ষে, বলের জন্য না? তাহলে বল গুণন এস সমান কি, কাজ, এটাকে বলে আমরা কাজ। বল গুণন সরণ, এটা মানে কি, কাজ। দেখো তো আমাদের এফ কি, ভোল্টেজ সোর্স, যেটাকে আমরা ভোল্টেজ বলছি, আমি প্রথমেই বলছি ভোল্টেজ হলো এক ধরনের বৈদ্যুতিক চাপ, চাপ না? তার মানে ওই ক্ষেত্রে তোমাকে ধাক্কা দিচ্ছে তোমার বন্ধু, সেটাকে আমরা বলছি ধরো 10 নিউটন বলে ধাক্কা দিচ্ছে, এই ক্ষেত্রে ধাক্কা দিবে কে, ভোল্টেজ না? চাপ, চাপ দিবে কে তোমাকে, ভোল্টেজ না? ভোল্টেজ চাপ দিবে। আর কাজ হবে কতটুকু, ডিকিউ পরিমাণ কাজ হবে। কি হবে, ডিকিউ পরিমাণে চার্জের পরিবর্তন হবে, বুঝছো? ডিকিউ পরিমাণে চার্জের পরিবর্তন হবে, ভি পরিমাণ ধাক্কা দেওয়ার ফলে বা চাপ দেওয়ার ফলে ডিকিউ পরিমাণে পরিবর্তন হবে। তাহলে পূর্বে ছিল কিউ, তার সাথে যোগ হয়ে যাবে না ডিকিউ, এটা তো ইনিশিয়াল অবস্থায় ছিল, তার সাথে কি কিউ, ডিকিউ পরিমাণ চার্জ যুক্ত হয়ে গেল। তো এই কার্য সম্পাদিত আনতে আমাদের কি হবে, ইকুয়াল টু ভি ইন্টু ডিকিউ। এখন দেখো কিউ ইকুয়াল টু আমরা সিভি জানি না, কিউ ইকুয়াল টু সিভি। এখন আমরা যদি বলি এটা ক্ষুদ্র ক্ষুদ্র ভোল্টেজে, ক্ষুদ্র পরিবর্তন চার্জ প্রবাহিত হবে না? তাহলে আমরা কি করছি, ডিভি ইন্টু, এখানে ভিটা কি করছি, ডিভি, আর এই পাশে তাহলে কি হয়ে যাবে, ডি, ডিকিউ হয়ে যাবে না? এটা আমরা ভি কি করছি, ডিভি, এ পাশে তাহলে কি হয়ে যাবে, অথবা তুমি দুই পাশে ডি দিয়ে গুণন দিয়ে দাও, বুঝছো? এখন এইটা দেখো আমরা, অর্থাৎ এইটা সমান, অর্থাৎ এইটা লিখতে পারি যে ভি ইন্টু ডিকিউ সমান আমরা কি ডিডব্লিউ লিখতে পারি, কি লিখতে পারি, ডিডব্লিউ, ডিডব্লিউ লিখতে পারি। এই কাজটা কি সামান্য না? দেখো তো কাজটা কি সামান্য না? এখানে কি, এটা কি ডাব্লিউ, এটা কি কাজ না এক ধরনের, এটা কি কাজ না? বল গুণন সরণ, সরণ কার ঘটছে, চার্জের সরণ ঘটছে না? চার্জ মানে কি, একটা এক ধরনের প্রপার্টি যেখানে ইলেকট্রনের ফ্লো আছে, বুঝছো? তার মানে ইলেকট্রন তো ফ্লো হয়, প্রবাহিত হয়। তো এখানে ইলেকট্রন ফ্লো মানে কি, ইলেকট্রনের তাহলে সরণ হচ্ছে ফিজিক্সের ভাষা থেকে এখানে। তাহলে এটা এক ধরনের কাজ, যে কাজটার পরিমাণ যেহেতু ডিকিউ, চার্জের প্রবাহ যেহেতু অল্প পরিমাণ, তাহলে আমরা কাজটাও ধরছি অল্প পরিমাণ, ডিডব্লিউ ইকুয়াল টু কত হবে, ভি ইন্টু ওই ডিকিউ, সেম জিনিসটা লিখছি। এখন দেখো এই ডিকিউ সমান আমরা কি লিখছি, দেখো তো, সি ইন্টু ডিভি না? সি ইন্টু এইটা একটু লাইনটা এখানে দেখি, এখানে ডিকিউ পরিমাণ, ডিকিউ সমান লিখছি সি ইন্টু, তো ভি, এখানে ভি ছিল, ডিকিউ সমান আমরা কি লিখছি, সি ইন্টু ডিভি না? সি ইন্টু ডিভি, বুঝতে পারছো? সি ইন্টু ডিভি। এখন আমরা এটা করতে পারি না, এই যে এটা দেখো তো, সিভি ইন্টু ডিভি লিখতে পারি, সিভি ইন্টু ডিভি লিখতে পারি, একই কথা তো নাকি, সিভি ডিভি। দেখো এখন পটেনশিয়াল পার্থক্য, ধরো একটা ক্যাপাসিটরের ভিতরে চার্জের যে কম বেশি হবে,
এটা তো ভোল্টেজ সাপ্লাইয়ের মাধ্যমে হয়, তাই না? দেখো তো, তো পটেনশিয়াল পার্থক্য, যে ভোল্টেজ আমরা জানি না যে কতটুকু পরিবর্তন করব, ভোল্টেজ আমরা জানি না কতটুকু পরিবর্তন করব। ধরে নিলাম যে ভোল্টেজ ইনিশিয়াল অবস্থা ধরো যে 0 থেকে সর্বোচ্চ ভি তে বৃদ্ধি করব আমরা। সর্বোচ্চ ভি মানে কত ম্যাক্সিমাম আমরা জানি না। 0 থেকে ভি তে বৃদ্ধি করতে মোট কার্য সম্পাদিত হবে, মোট কাজ সম্পাদিত হবে W ইকুয়াল টু, লিখবো কি বলতো, ইন্টিগ্রেশন 0 থেকে এর ম্যাক্সিমাম, এটা হলো লোয়ার লিমিট, লোয়ার লিমিট কত 0 ছিল না, আর আপার লিমিট কত ভি, ইনটু এই যে কাজটা করলাম না সিবি ইনটু ডিভি বসাই দিলাম। এখন এইখান থেকে ইন্টিগ্রেশনের এই পারে থেকে পরিবর্তন ছাড়া বাকি কনস্ট্যান্ট পার্ট গুলো সামনে নিয়ে আসা যায়। কিসের সামনে নিয়ে যায়? ইন্টিগ্রেশনের সামনে নিয়ে আসা যায়। দেখো তো এখানে ক্যাপাসিটরের, একটা ক্যাপাসিটরের মান এটা কি পরিবর্তন করা যায়? ধরো একটা ক্যাপাসিটরের মান 10 ফ্যারাড, বা এই যে ফ্যানে যে ব্যবহার করা হয় ক্যাপাসিটর 2.5 মাইক্রোফ্যারাড না 3.5 মাইক্রোফ্যারাড, এই ক্যাপাসিটরের মান কি পরিবর্তন হয়? অলওয়েজ তার মান কিন্তু ফিক্সড, ওই মানেই তাকে তৈরি করা হয়েছে। তো ক্যাপাসিটরের মান কি কনস্ট্যান্ট হয় না? তাহলে এই ক্যাপাসিটর কি সামনে নিয়ে আসতে পারি না? আর বাকি ভোল্টেজ কি কনস্ট্যান্ট হয়? ভোল্টেজ কম বেশি হয় না? কম বেশি করানো যায় না? অবশ্যই করানো যায়। তো ভোল্টেজ ইনটু ডিভি, দেখো তো এইটা সমান, আমরা একটা ইন্টিগ্রেশন একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা হলো যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n ইনটু dx সমান আমরা লিখতে পারি x টু দি পাওয়ার n ইনটু dx সমান লিখতে পারি যে n x n x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড n প্লাস 1, কি লিখতে পারি? x টু দি পাওয়ার n, এটা হলো x টু দি পাওয়ার n ইনটু dx, x টু দি পাওয়ার n ইনটু dx ইকুয়াল টু লিখতে পারি x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড n প্লাস 1। এই n কি বলতো? এই যে যাকে তুমি ডিফারেনশিয়াল করতেছো, ডিফারেনশিয়েশন করতেছো, তার কি পাওয়ার না? পাওয়ার না? তো এখানে এখানে ভি এর পাওয়ার কত বলো তো? এখানে ভি এর পাওয়ার কত? কিছুই নেই মানে কি 1 আছে না? কিছুই নেই মানে 1 আছে। তাহলে তুমি সেম দেখো তো, সেম সূত্রের সাথে পড়ে গেছে না? সেম সূত্র পড়ছে। এটা হলো সেই এক্স এর কাজ করতেছে, আর এই ডিভি যাকে আমরা ডিফারেনশিয়েট করতেছি, দেখো তো এক্স কে এক্স এর সাপেক্ষে এক্স কে আমরা করতেছি, এখানে ভি এর সাপেক্ষে ভি কে করতেছি না? ভি সাপেক্ষে ভি, তো সেম সূত্র। জাস্ট এখান থেকে তুমি এখানে আমি বসাই দেখাই। তো ভি এর মান এখানে কি বসাইছি আমরা? ভি, এটা ভি, ভি এর পাওয়ার কত ছিল? 1 না? আর প্লাস 1 নাকি? প্লাস 1, সূত্রের প্লাস 1 আর 1, ভি এর পাওয়ার যেহেতু 1 ছিল 1 ডিভাইডেড ভি এর পাওয়ার কত ছিল? 1 না? আর প্লাস 1, দেখো তো কত? ভি টু দি পাওয়ার, বুঝতেছো না? এটা একটু জটিল, এগুলো ম্যাথ তোমরা করো নাই, বুঝছো? ইন্টিগ্রেশন ম্যাথ করলে এগুলো জিনিসটা আগে থেকে বুঝতাম। এই জন্য আমি বলি কি, যদি একটু কষ্ট হয় আমি বোঝানোর চেষ্টা করতেছি, তারপরে বোঝানোর চেষ্টা করতেছি, বাট যদি মনে হয় যে আমার পক্ষে এটা মাথায় ক্যাপচার করার সমস্যা হচ্ছে, তুমি একটু বারবার প্র্যাকটিস করবা, যেন যে লাইন থেকে বুঝতেছো না ওই লাইনটা তুমি একটু বারবার প্র্যাকটিস করো, যেন ওই লাইনটা মনে থাকে। কথা বুঝছো? তারপরে অত মুখস্থ করলে থাকবে না, ঠিক আছে? তুমি বোঝো নাই কোথেকে এটা বলো। প্রথম থেকে একদম জিরো থেকে কিছুই বোঝো নাই, তাহলে একটু প্র্যাকটিস করে নিও। আচ্ছা, তারপরে শেষে আবার বলা সম্ভব হয় আমি বলবো। আগে আপাতত যারা অ্যাটেনশনে আসো তারা বুঝো, যারা আপাতত অ্যাটেনশনে আসো, হ্যাঁ অ্যাটেনশনে আসো যারা, তারা একটু দেখো। তো এটা সেম জিনিস বসাইলাম, দেখো তো এইটার পাওয়ার কত হবে? 1 প্লাস 1 করলে তো 2 হয় না? 2 বসাইছি, নিচে কত হবে? 2 হবে, 2 হবে। আর এখানে আমরা কি, এটা যখন করব তখন আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দেব, আটকায় দিয়ে লোয়ার লিমিটটা নিচে দেব, আপার লিমিটটা উপরে দেব। জুবাইর ঘুম ধরছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো আপার লিমিটটা উপরে দেব। দেখো আমরা এখন এইটা সমান এইটা পাইলাম, তোমরা কি করবা? এই লোয়ার লিমিট একবার ভির উপরে গিয়ে বসাবা, লোয়ার লিমিটটা একবার, অথবা আপার লিমিটটা একবার ভির উপর বসাইলে ভি হবে, বুঝছো? ভির উপর বসাইলে ভি হবে, দেখো ভি স্কয়ার মাইনাস এই জিরোটা আবার যখন ভি এর কাছে ভি এর উপরে যে বসাবা টোটালটা জিরো হয়ে যাবে, মাইনাস জিরো। এটা ইন্টিগ্রেশনের নিয়ম আছে, বুঝছো? মাইনাস জিরো হবে ডিভাইডেড টু, ডিভাইডেড টু, এটা কি বললাম বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, ভি স্কয়ারই হবে। এই ভি কে ভি এর সাথে মনে করো যে ভি এর জায়গায় এটা, ভি এর জায়গায় ভি কে যদি পাও তুমি, তাহলে ওটা ভি থাকবে, বুঝতে পারছো? আর যদি তুমি জিরো যায় বসাও, তাহলে কি জিরোর সাথে তুমি যেটাই করো না কেন জিরো, বুঝছো?
জিরো হয়ে যাবে, হ্যাঁ জিরো হবে। তাহলে এইটা সমান কি ভি স্কোয়ার মাইনাস জিরো ডিভাইডেড, এবং মাইনাস কি এটা হায়ার লিমিট বসাবা মাইনাস লোয়ার লিমিট বসাতে হবে। হায়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দেখো হায়ার লিমিট বসাইছি কত, আমরা ভি বসাইছি, ভি স্কোয়ার যা আছে সেম, মাইনাস লোয়ার লিমিট যখন জিরো ছিল, জিরো বসানোর কারণে তখন ওটা কি টোটালটা জিরো বসাইলাম, ডিভাইডেড টু ইকুয়াল টু, দেখো এখানে সি ইন্টু এই জিরো মাইনাস জিরো কি লেখার দরকার আছে, এখানে আসলো কি ভি স্কোয়ার ডিভাইডেড টু না, এই যে ভি স্কোয়ার ডিভাইডেড টু আসছে না, এখন এই সি কি উপরে সাথে গুণন দিয়ে দিতে পারি, সি ইন্টু ভি স্কোয়ার, সি ভি স্কোয়ার ডিভাইডেড টু, সি ভি স্কোয়ার ডিভাইডেড টু। এখন দেখো তো নিচে কি এটা আছে না, টু আছে না, এই উপরে কি ওয়ান আছে না, এই হাফটাকে আমরা আলাদাভাবে নিয়ে আসে এভাবে দেখাতে পারি, সিবিটা নিচে নেমে যাবে, এইটাই হলো প্রমাণ, বুঝছেন?